লখনৌ স্টেশন থেকে ট্রেনে উঠলেন এক ভদ্রলোক। কুলিকে ভাড়া মেটানোর পর কুলি বাড়তি ভাড়া চাইতেই তিনি হাতটা তুলে বললেন, তাং মাত করো। বাঙালির মননে আজও অক্ষুণ্ণ এই দৃশ্য। হ্যাঁ বন্ধু, ঠিক ধরেছেন। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা সিনেমায় অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। এই সন্তোষ দত্তের জীবনের কিছুটা সময় কেটেছেন বর্ধমানের সোনাপলাশী গ্রামে। আজকে আমরা যাব সেই গ্রামে। এই রত্নগর্ভা গ্রামে জন্মগ্রহণ করেছেন দ্য রেভারেন্ড লালবিহারী দে মহাশয় এবং বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও কৌতুক অভিনেতা বিখ্যাত ৭৪ সিনেমায় শ্রী নবদ্বীপ হালদার মহাশয়। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে আমি উপস্থিত হয়েছি বর্ধমানের এমন একটি গ্রামে, যে গ্রাম জন্ম দিয়েছে বহু বিখ্যাত সন্তানের, যেমন রেভারেন্ড লালবিহারী দে, নবদ্বীপ হালদার এবং আমাদের প্রিয় জটায়ু। সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করেছিলেন জটায়ু সন্তোষ দত্ত। এই গ্রামের নাম হচ্ছে সোনাপলাশী। ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো এনাদের বাড়ি এবং এই গ্রামে আর কি কি দেখার জিনিস আছে। দুই বন্ধুর খুনসুটি। কার পেয়ারাটা ভালো রে? কার পেয়ারাটা ভালো? ওরটাও ভালো, আমারটাও ভালো। সে কোথা থেকে পারলি? কোথা থেকে পারলি? কোথা থেকে পারলি? এ মারিস না রে, পেয়ারা দিয়ে মারপিট করছিস। হ্যাঁ, তোরা তো লেটেস্ট দেখালি। আমরা এসে উপস্থিত হয়ে গেছি সোনাপলাশী গ্রামে এবং আমারই এক পরিচিত ভাইয়ের বাড়িতে। তা এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার দেখো মাটির দোতলা বাড়ি। আর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ভাই। আমরা প্রবেশ করবো ভাইয়ের বাড়িতে। একটা জিনিস দেখায় দেখো, জল জমে যায় বলে উঠোনে রাস্তা করেছে, দেখেছো? এর উপর পা দিয়ে দিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। কাদার জন্য মানুষ তার উপায় বার করে ফেলে, ঠিক। আমরা কিন্তু পা দিয়ে দিয়ে সে কুমির তোর জলকে নেমেচির মতো আমরা চলে এলাম। আর এখানে বসে আছেন মাসিমা। ওইটাও ছিল। মন্দির সম্বন্ধে দু চার কথা বলো। এই মন্দিরটা হচ্ছে রাজাদের মন্দির, আমরা এখন দেখাশোনা করি। হ্যাঁ, রাজা মানে কোন রাজাদের? বর্ধমান রাজা। বর্ধমান রাজাদের প্রতিষ্ঠিত মন্দির। হ্যাঁ, বর্ধমান রাজাদের প্রতিষ্ঠিত মন্দির। তো কোন রাজা জানা আছে? কোন রাজা করেছিলেন? কোন রাজা করেছিলেন আমি ঠিক বলতে পারবো না। তাও কত বছরের পুরনো এই মন্দির? মোটামুটি 100 বছরের ওপর। 100 বছরের ওপর? হ্যাঁ, 100 বছরের ওপর। আর আপনারাই দেখাশোনা করছেন? আমরাই দেখাশোনা করছি। আচ্ছা, ওই মন্দিরটাও ছিল। ওই মন্দিরটা আমরা এখন ভেঙে গেছিল। ওটা কি মন্দির? ওইটা শিবের মন্দির। ওটাও শিব মন্দির। আচ্ছা, এখন মার্বেল একটা টালি বসিয়েছে, নতুন করে করেছি আর কি। ওখানেও জোড়া শিব মন্দির ছিল। এখানে দিদি বলছেন যে ওখানেও জোড়া শিব মন্দির ছিল। আমরা ঘুরে বেড়াচ্ছি গ্রামের রাস্তায়। দেখা যাচ্ছে গ্রামের রাস্তা। আমরা এটা 2022 সালে করেছি শিব মন্দির। নতুন করে 2022 সালে নতুন করে করা হয়েছে। আপনার নামটা? আমার নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়। সুকুমার বন্দ্যোপাধ্যায়। গ্রামের জমিদার মুখার্জিদের মন্দির আমরা এসেছি সোনাপলাশীর জমিদার বাড়িতে। বাড়ির নাম হচ্ছে মাতৃভবন। লেখাটা এখন উঠে গেছে, মাতৃভবনই লেখা আছে তো দাদা? মাতৃভবন সোনাপলাশী। আর ওপরে এটি সিংহ। আপনি জমিদার পরিবারেরই সন্তান। আপনার নাম? অশোক কুমার মুখার্জি। অশোক। আপনাদের এই জমিদারি কে প্রতিষ্ঠা করেছিলেন? যোগেন মুখার্জি।
যোগেন মুখার্জি উনি কি ছিলেন মানে? উনি রেলের কন্ট্রাক্টর ছিলেন। আচ্ছা, রেলের কন্ট্রাক্টর ছিলেন। তারপর উনি তারপরে উনি জমিদারি কিনেছিলেন, কিনে তারপরে উনি জমি জায়গা সব রেলের কন্ট্রাক্টর থেকে আমাদের উনি রেলের কন্ট্রাক্টর ছিলেন, যে তা উনি এইসব দালান ফালান হ্যান ত্যান এসব করেছিলেন। উনিই বানিয়েছেন? আচ্ছা, তো বর্ধমান রাজাদের কাছ থেকে কেনেন না ব্রিটিশ সরকারের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে নেন। আচ্ছা, তখন রাজারাই ছিল তো, রাজা প্লাস ব্রিটিশ। তাও কত বছর আগে? 500 বছর আগে। আপনার কততম পুরুষ যোগেন মুখার্জি? আপনার কততম পুরুষ? যোগেন মুখার্জি, দুর্গাপদ মুখার্জি, নীলরতন মুখার্জি, 4 পুরুষ। 4 পুরুষ হয়ে গেছে, 5 পুরুষ চলছে। 5 পুরুষ চলছে। আচ্ছা, জমিদার বাড়ির সামনেই রয়েছে আর একটি শিব মন্দির, দাদা দেখিয়ে দিচ্ছেন। বাবার মূর্তি রয়েছে ভেতরে, আর এই মূর্তির প্রতিষ্ঠাতা হচ্ছেন রায় পরিবার। এখানে একটি লিপি রয়েছে। সেই হাফ প্যাডেল সাইকেল প্রথম আমাদের শেখা। আমরা এসে উপস্থিত হয়েছি সোনাপলাশির রেভারেন্ড লালবিহারীদের জন্মভিটেতে। আমার পেছনে রয়েছে রেভারেন্ড লালবিহারীদের জন্মভিটে। এত করে লেখা আছে রেভারেন্ড লালবিহারীদের পাঠাগার, স্মৃতি পাঠাগার। দ্বার উদ্ঘাটন করেছিলেন নারায়ণ চৌধুরী, সভাধিপতি বর্ধমান জেলা পরিষদ। প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ বিশ্বাস। ভিত্তি স্থাপন ডক্টর অমিয় কুমার সেন, শিক্ষা উপ অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকার। এই যে প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ বিশ্বাস, ওর বাড়িও এই গ্রাম, এই গ্রামে? এই গ্রামে হয়তো কানুর বাড়ির অপোজিটই বাড়িতে, যেটা আমার বড়দির বিয়ে হয়েছে। আচ্ছা, যে বাড়িটা তুললাম ওটা হচ্ছে বড়দির বিয়ে হয়েছে যে বাড়িটা, ওই বাড়িটা। আচ্ছা, তার রেভারেন্ড লালবিহারীদের সম্বন্ধে যদি 2-4 কথা কিছু বলেন। মানে আপনি কি জানতে চান? ওনার জীবনী সম্বন্ধে, কত সালে কবে জন্মেছিলেন? 1820 সালে উনি জন্মেছিলেন। আর ওনার কর্ম সম্বন্ধে বা এ সম্বন্ধে যদি কিছু বলতে, উনি তো একজন, সত্যি কথা বলতে কি, উনি বণিক বাড়ি ছিলেন, বণিক সম্প্রদায়, মানে বেনে সুবর্ণ বণিক বাড়ির আসল পরিচয় হচ্ছে সুবর্ণ বণিক উনি জাতিতে। দিয়ে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছিলেন, যার ফলেই আজকে তখনকার দিনে যে সমাজপতিরা ছিল, যেহেতু খ্রিস্টানদেরকে মেয়েকে বিয়ে করেছিল, তখনকার দিনে সমাজপতিরা তাকে এই গ্রাম থেকে বিতাড়িত করেছিল। যার জন্য এই গ্রামটার প্রথম নাম ছিল কাঞ্চনপুর। এই গ্রামটার নাম কিন্তু সোনাপলাশি নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে। উনি যখন ছিলেন তখন এই গ্রামের নাম দিয়েছিলেন কাঞ্চনপুর। কাঞ্চনপুর পর এই জায়গাটা হয়ে গেল সোনাপলাশি। তার পরবর্তীকালে এটা হয়েছিল সোনাপলাশি। এই সোনাপলাশি নামটা কে দিয়েছিলেন? তারপরে এখানকারই যিনি যারা সমাজপতি ছিলেন, যারা এখানকার মানুষ, তারা এই গ্রামের নাম দিয়েছিলেন এবং সোনাপলাশি দিয়েছিল। যেহেতু কাঞ্চন অর্থ হচ্ছে সোনা, সেই জন্য কাঞ্চনপুরটাকে না রেখে আর এটাকে সোনাপলাশি করেছিল। আর তখনকার দিনে যে রেভারেন্ড লালবিহারীদের, উনি ছিলেন বণিক বাড়ির ছেলে এবং মানে পড়াশোনার দিক থেকে উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। পড়াশোনায় উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, যার জন্য ওনার নামের আগে সবে যারা মানে সারা ভারতবর্ষ, কেন সারা বিশ্বেতে কেউ নামের আগে ডবল দ্বি বসায়নি। উনি শুধু একমাত্র ডবল দ্বি বসিয়েছিলেন, যেটা হচ্ছে দিদি রেভারেন্ড লালবিহারীদের। ওনার নামের আগে ডবল দ্বি বসিয়েছিল, 2বার উনিই বসিয়েছিলেন, দিদি রেভারেন্ড লালবিহারীদের। এবং ওনার লেখা যে ফোক টেলস অফ বেঙ্গল, হ্যাঁ, ওর জীবনী, এবং পরে ওটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওটাকে বাংলায় অনুবাদ করেছিলেন, উনি ওটাকে করে লিখেছিলেন। এবং ওতে ওনার সমস্ত কিছু জীবনী বা এই পলাশি সম্পর্কে যত কিছু যা লেখার, ওনার সব লেখা আছে। গোবিন্দ সামন্তর যে রচনাবলী, সে গোবিন্দ সামন্ত রচনাবলীতেও আপনি পেয়ে যাবেন ওনার সমস্ত কিছু লেখা। আপনার নামটা যদি? আমার নাম সুশান্ত চক্রবর্তী। এখানে ওনার এই যে ওনার যে ইয়ে আছে, সেই বেদি ছিল, মানে এটা স্তম্ভ, এবং কুমুদ রঞ্জন মল্লিক উনি ওনার ইয়েতেই লিখেছিলেন। কুমুদ রঞ্জন মল্লিক লিখেছিলেন ওনার ইয়েতেই, ওই যে আলোকিত সারা দেশ আলোকিত যার, এটা ওনার ইয়েতেই লিখেছিলেন। এবং এই চাবিটা তো নেই, চাবিটা থাকলে পরে আপনাকে ওর টোটালি জীবন ওখানে লেখাটা ওখানে দেওয়া আছে, ওর এখানে লেখা দিদি রেভারেন্ড লালবিহারীদের ভেতর। ওনার বসত বাড়িটাই আজকে পাঠাগার তৈরি হয়েছে। এটা রুরাল লাইব্রেরি। আচ্ছা, দুজন স্টাফ ছিল আগে, একজন লাইব্রেরিয়ান আর এবং একজন সাইকেল ম্যাসেঞ্জার। আচ্ছা, তিনি ওই আমাদের এখানে সপ্তাহে বই টইগুলো এবং সরকারি অনুদান কিছু এখানে এসেছিল। প্রথম দীর্ঘদিন ধরে আসেনি, তারপরে মানে রামমোহন
সংস্থার পক্ষ থেকে একটা এসছিল সরকারি ইয়ে, তারপরে এটাকে আপনার ইয়ে করা হয়েছিল দোতলা। কিন্তু ব্যক্তিগতভাবে আমার অঞ্চলে বা ব্লক থেকে বা এই দিক থেকে এখানে সরকারি কোনো হেল্প আমরা পাইনি। বুঝতে পেরেছেন তো? আপনি এটা একটুখানি নোট করতে পারেন যে এটা একটা দীর্ঘদিন এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামটা একটা হেরিটেজ গ্রাম, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি পাবেন না খুঁজে। এই গ্রামের মতো গ্রাম যেখানে মানে ভালো যে মানুষের জন্মস্থান, সেই গ্রামই আজকে আমাদের এখান থেকে কিন্তু সব দিক থেকেই বঞ্চিত, টোটালি বঞ্চিত আমরা দীর্ঘদিনের এই গ্রামটা, এই লাইব্রেরিটা আজকে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। হ্যাঁ, রাজা রামমোহন রায়ের যে একটা যে রুরাল যে একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে কিছু টাকা দিয়েছিল, যার ফলে এই দোতলাটা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এর ভেতরে রং করা বা জানলা দরজা টরজা এসব বাগানো। তবে সরকারি অনুদান আপনার এই বই টইগুলো যেগুলো সরকারিভাবে বই মেলা, সরকারি যে বই কেনার যে টাকা পয়সা সেগুলো পাওয়া যায়, কিন্তু মানে সংস্কার করার জন্যে কোনো সরকারিভাবে ব্লক থেকে বা জেলা থেকে, হ্যাঁ, কি জেলা পরিষদ থেকে আমরা কোনোদিনই কোনো টাকা পয়সা এই লাইব্রেরি পাই, যার জন্য এখনো পর্যন্ত এই দেখুন কি অবস্থাখানে শ্যাওলা পড়ে গেছে, পড়ে গেছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। এটা ইয়ে হয়। আশা করছি এই ভিডিওটা যদি মানুষ দেখে, এই রাস্তাটা কিন্তু আজকে তাহলে নিশ্চয়ই আপনাদের এটা সংস্কার হয়ে যাবে, রঙও হয়ে যাবে। এবারে লালবাড়িদের নামে রাস্তা, এই রাস্তাটা সরণি, এটা রেবানের লালবাড়িদের সরণি 1 কিলোমিটার রাস্তা, পলাশি মোড় টু কিন্নিতলা পর্যন্ত রেবানের লালবাড়িদের সরণি। সেই জায়গায় এইখানে দাঁড়িয়ে আমার গ্রামের আজকে এত কাদা মানুষ এখানে আসতেই পারে না। এবং কাজ আছে এই মন্দিরটা, এটাও শিবের মন্দির। তবে এটা কি শিব যাই না, কাকা জানো এটা দাদা? অপূর্ব কিন্তু টেরাকোটার কাজ মন্দিরের গায়ে। এটা কি শিব? এটা দেখো, দয়নাথ নাকি? অপূর্ব টেরাকোটার কাজ। এগুলো বল্লাল সেনা আমলে তৈরি। এটা বল্লাল সেনের আমলে তৈরি? হ্যাঁ, আপনারা বলছেন বল্লাল সেন আমলে তৈরি। ভেতরে রয়েছেন বাবা মহাদেব। এর পাশেই সোনাপলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এটা হচ্ছে দুর্গাতলা, মায়ের মূর্তি তৈরি হচ্ছে এখানে। মায়ের গায়ে এখন মাটি চাপছে। আমরা এসেছি নবদ্বীপ হালদারের জন্মভিটে দেখতে। এটি হচ্ছে পুরো নবদ্বীপ হালদারের জন্মভিটে। পুরো জায়গা ভগ্নপ্রায়, একদম শেষে, কিচ্ছু নেই। ওনাদের পরিবারের কেউ থাকেন না? ওনার পরিবারের কেউ নয়। ওনার একটা মেয়ে আছে, জানি লক্ষ্মী হালদার, আচ্ছা, যাত্রা করে। আচ্ছা, যাত্রা করেছিল। ওনার মেয়ের নাম হচ্ছে লক্ষ্মী হালদার। আচ্ছা, কিছুদিন আগে ওনার মেয়ে জামাই এখানে এসেছিলেন লাইব্রেরিতে, ওনাদের এখানকার বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে কিছু জানতে বা বাবার কি আছে না আছে সেগুলো জানার জন্য কিছুদিন আগে লাইব্রেরিতে এসেছিল। হ্যাঁ, এসে জেনে গেছে, তারপর থেকে আর আসেও নি। আর এটাকে কোনো সংস্থা, কতটা বড় এরিয়া দেখাও যাচ্ছে না, ঝোপ হয়ে রয়েছে পুরো একবারে। ঢোকার রাস্তা আছে আমাদের বাড়ি এখানে সামনে, তো গোবর দেওয়া আছে। তা আমরা চলেছি গ্রামের পথে। কোনো সংস্কারও নেই, আর কোনো এইটুকু নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ভাবনা চিন্তাও নেই, আসেও নেই কোনোদিন জায়গা দেখতে। এই দেখুন, এই বনের ভেতর দিয়ে এইখানটা না, দেখতে পাচ্ছ কিভাবে আমরা যাচ্ছি। আর যাওয়া যাবে না। আচ্ছা, এইটা ছিল ওনাদের বসত বাড়ি। বসত বাড়ি। আচ্ছা, বাড়ি, সেই বাড়ি এখন ভেঙে পড়ে গেছে, সমস্ত ভেঙে পড়ে গেছে, গাছ হয়ে গেছে সব। বহু বছর আগেকার কথা। এখানেই জন্মেছিলেন বিখ্যাত কৌতুক অভিনেতা এবং চরিত্র অভিনেতা নবদ্বীপ হালদার মহাশয়। 74 অভিনয়। এগুলো সব বল্লাল সেনা আমলের কাছে। এই যে টেরাকোটার কাজগুলো না, এই ছবিগুলো, এগুলো সব বল্লাল সেনা আমলের। আচ্ছা, এখনকার কোনো মিস্ত্রি পারবে না। এবং সবাই সবকটাই আপনার ইতিহাসের ঐতিহ্যবাহী কিন্তু ছবি এগুলো। আচ্ছা, হ্যাঁ, প্রচুর টেরাকোটা ছোট ছোট মূর্তি ব্লক বসে রয়েছে। আপনি ইতিহাসে কিছু এখানে নষ্ট হয়ে গেছে, তবে মন্দিরটা মনে হয় উঁচু ছিল, এখন রাস্তা উঁচু হওয়ার জন্য লেভেলে চলে এসছে। ভেতরে রয়েছে বাবা মহাদেব, কি সুন্দরভাবে সাজানো আছে। দেখো, মাথা লাগে না আমরা গিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন, আমরা আজকে বক্তব্যটা হচ্ছে যে এই টেরাকোটার মন্দির আপনার এখন কিন্তু বর্তমানে বিরল। এখন যেহেতু দীর্ঘদিনের মন্দির, সেগুলো সবই ভগ্নপ্রায় হয়ে গেছে।
সেই ভগ্নপ্রায় মন্দিরগুলো ভেঙে সংস্কার করলে এখনকার সেই নতুন প্রজন্মে কোনো মিস্ত্রি নেই যে এই ধরনের ইয়ে করে দেবে, সেটাকে প্লেন লেভেল করে দেবে, নাহলে একটা মন্দিরের আকার নিয়ে আসবে, সেটা সাধারণ সাদামাটা। কিন্তু আমার একটাই যেটা বক্তব্য সরকারের কাছে বা সাধারণ মানুষের কাছে বা আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে সমস্ত জায়গা, শুধু এখানে নয়, যে সমস্ত জায়গায় এই ঐতিহ্যবাহী মন্দিরগুলো আছে সেইগুলো যদি পুনঃ সংস্কার করে সেই মন্দিরের মিস্ত্রি দিয়ে যদি কাজ করিয়ে সেই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখা হয়, তাহলে আমার মনে হয় বাংলার ঐতিহ্য আরও কিন্তু বাড়বে। যে আজকে বল্লাল সেনের আমলে যে এই যে বড় বড় মন্দিরগুলো, এই টেরাকোটার যে মন্দির, সেই মন্দিরগুলো যদি পুনরায় সরকার এগুলোকে দৃষ্টি দেয় এবং দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং স্বচ্ছতার সঙ্গে দেখে যদি তার ঐতিহ্যকে বজায় করে রেখে দিতে পারে, আমার মনে হয় আজকে বাংলায় কিন্তু একটা বড় দিক যে হ্যাঁ, বল্লাল সেনের আমলে মন্দির এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এটাকে বজায় রাখতে পেরেছে। আজকে আমাদের এই যে বৃদ্ধ শিবের মন্দির, এই যে এটা বুড়ো শিবের মন্দির, এটা বুড়ো শিবের মন্দির। বুড়ো শিব কে ইনি না ভেতরে আছে? ভেতরে আছে। আচ্ছা, আপনি যদি জুতোটা খোলেন তাহলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জুতোটা খুললে আপনাকে দেখাতে পারবো। আমরা প্রবেশ করছি বাবা বুড়ো শিবের মন্দিরে। কত বছরে, এটা সত্যি কথা বলতে কি আজকে আমরাও ভালো করে জানি না যেটা আজকে কত বছরের মন্দির। এই মন্দিরটার আজ পর্যন্ত কোনো সংস্কার নেই। বাবা বুড়ো শিবের মন্দির ভেতরে, আমরা ভেতরে চাবি দেওয়া আছে, কিন্তু আমরা বাইরে থেকেই ছবিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব, বহু পুরনো দিনের লাট মন্দির, বহু পুরনো দিনের লাট মন্দির। তা আজকে আমাদের এই লাট মন্দিরটা যদি সংস্কার করা হয়, আজকে আমাদের এই লাট মন্দিরটা আস্তে আস্তে রাস্তার সঙ্গে বসে যাচ্ছে, জল ঢুকছে, ছাদে জল পড়ে, রাস্তা হয়ে গেছে উঁচু, নাট মন্দির হয়ে গেছে নিচু, মানে এগুলো লেভেল দেখে এখন মোটামুটি গেলে ধরো মাথার হাইটে ঠেকে যাবে, কিন্তু নিশ্চয়ই এগুলো এরকম ছিল না, এগুলো আরো উঁচু ছিল। যদি সরকার যদি কিছু দৃষ্টিভঙ্গি দেয়, জানি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাতে সরকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় শ্মশান উন্নয়নেতেও দিচ্ছে, আজকে রাস্তাঘাটের উন্নয়নে সরকার দেখছে, আজকে ড্রেন ঢালানোর ক্ষেত্রেও সরকার দেখছে, সব কিছু ক্ষেত্রেই সরকার একটু সহযোগিতা করছে। কিন্তু এই পুরনো যে সমস্ত মন্দিরগুলো আছে, দীর্ঘদিনের যে গ্রামের একটা ঐতিহ্য, আজকে আমাদের এখানে যে গাজন, সেই গাজন সারা বিশ্ব, কেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এখানেই কুলমুনের গাজন সারা বিশ্ব জানে, বহু সাংবাদিক আসে, বহু জায়গা থেকে মানুষ আসে এখানে। যে 29শে চৈত্র নীলের উপোসের দিন মরার মাথা খেলা, এটা সারা বাংলা জানে, সারা বাংলা জানে। কুলমুনে এবং পলাশির যে গাজন, সেই গাজনের একটা ঐতিহ্য ধারাবাহিকভাবে এটা চলে যাচ্ছে, এবং সেটা আজকে গাজনের যে 100-150 সন্ন্যাসী হয়, সেটা সাধারণ পাবলিক, সেই সন্ন্যাসীরা নিজের খরচারা নিজেরাই বহন করে। কিন্তু এই মন্দিরটা সংস্কার করার জন্যে যে সমস্ত যে সরকারিভাবে সেবায়তদের কাছে যে জমি আছে, সেই জমি ধানের ওপরে এই মন্দির কিন্তু নতুন করে সংস্কার করার মতো সেইভাবে ক্ষমতা নেই। কারণ চাষিদের সেরকম কিছু লাভ থাকে না যে এই ধানটাকে ওই শিবের গাজন চালিয়ে সারা বছর তার নিত্য সেবা করার পর এই মন্দিরটাকে বাগানো। তাই আমাদের অনুরোধ, বা ব্যক্তিগতভাবে কেন, আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি, যদি আমাদের এই মন্দিরটাকে নতুন করে সংস্কার করা যায়, বুড়ো শিবের মন্দির, তাহলে গ্রামের একটা ঐতিহ্য বজায় থাকবে। নবদ্বীপ হালদারের বাড়িটাও যদি সংস্কার হয় এবং রেভারেন্ড লালবাইদিকেও যদি সংস্কার করে গ্রামের রাস্তাগুলো যদি উন্নতি করা হয়, এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম, একটা হেরিটেজ গ্রাম যাতে আমাদের গড়ে তোলা হয়, আদর্শ গ্রাম যাতে আমরা পরিচিতি করি, একটা নির্মল গ্রাম যাতে হয়, এবং পশ্চিমবঙ্গের সরকারে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমার অনুরোধ, এটা যদি আপনারা একটু সহযোগিতা করে এটাকে আমাদের গ্রামটাকে উন্নতি করতে পারেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমি আপনাদের একটু ভুল বলেছিলাম, এটা সন্তোষ দত্তের জন্মভিটে নয়, এটা অভিনেতা সন্তোষ দত্তের দিদির বাড়ি। উনি দিদির বাড়িতে এসে এই জায়গায়, এটা কি ওনাদের কেনা জায়গা? হ্যাঁ, ওটা সন্তোষ দত্ত কেনা, সন্তোষ দত্তের নিজের কেনা জায়গা। আচ্ছা, এটা সন্তোষ দত্তের নিজের কেনা জায়গা। দিদির বাড়ি, উনি দিদির বাড়িতেই থাকতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই পড়াশোনা সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, বেশিটাই এখান থেকে, বেশি ল পড়েছিলেন। আচ্ছা, এই হচ্ছে ওনার ভিটে। এখনো জমি জায়গা আছে ওনার নামে গ্রামে? বিক্রি করে দিয়েছে, এখনো জমি জায়গা ছিল, বিক্রি করে দিয়েছে, 12 বিঘে জমি ছিল। আচ্ছা, ভাগনারাই কিনে নিয়ে যাবো, ভাগনারা আছে এখন। আচ্ছা, ভাগনারা আছে এখন, ভাগনাদের সাথেই। আমরা এসেছি সন্তোষ কুমার দত্তের দিদির বাড়িতে। এটা হচ্ছে বাড়ির ভেতর ঢুকছি, এই ঘরেই রয়েছে। এটা সন্তোষ দত্তের বোনের বাড়ি। সন্তোষ দত্তের বোনের বাড়ি? আচ্ছা, দিদির বাড়ি বলছে, ছোট বোনের বাড়ি। সন্তোষ দত্তের ছবি। আচ্ছা, ইনি হচ্ছেন দিদি? এইটা না, এইটা। আচ্ছা, ওইটা হচ্ছে আমার। আচ্ছা, ইনি হচ্ছেন দিদি। এটা বোন, দিদি। বোন না, দিদি। দিদি সন্তোষ দত্ত সবচেয়ে ছোট। ক ভাই বোন ছিলেন সন্তোষ দত্ত আর ওনার দিদিরা? সন্তোষ দত্ত 4 বোন। আচ্ছা, আর
একটাই ভাই। এক ভাই। আচ্ছা অন্তত 4টে বোন। আচ্ছা এটা ছোট বোন আচ্ছা শান্তচন্দ্র। অন্তত বাড়িতে এখানেই ছিল, আচ্ছা পড়াশুটি বাড়িতে মানে আদি ভিটে হচ্ছে এটা। হুম এই কর্মস্থলে দাদু কলকাতায় থাকতেন, লাহাবাড়িতে কাজ করতেন, লাহাবাড়িতে। তারপরেতে মামা টামা ওইখানেতেই সব মানুষ হয়েছে। সন্তোষ দত্ত আপনার কে হচ্ছেন? আমার মামা, আপনার নিজের মামা? নিজের মামা। আচ্ছা না ছোট মামা, মা একমাত্র মামা? একটাই মামা। আচ্ছা আর এটা আমার মা। আপনার মা মানে দিদি? দিদি হচ্ছেন ছোট দি? ছোটদি। আচ্ছা এটা হচ্ছে ছোটদি। আচ্ছা। তা উনি সিনেমাতে চান্স পেলেন তখন উনি কোথায় থাকেন, কলকাতায় না বর্ধমানে? উনি প্রথম জীবনে স্টেট ব্যাংকে কাজ করতেন। আচ্ছা স্টেট ব্যাংকে কাজ করতে করতে তারপরেতে ওকালতি পাস করে, তো ব্যারিস্টার ছিল মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তারপর থেকে ওই ওকালতি করতে করতেই ওর সিনেমা সত্যজিৎ রায়ের সঙ্গে ইয়ে করে। তারপর আমাদের প্রিয় জটায়ু। হ্যাঁ, প্রিয়। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ চন্দ্র। লক্ষ্মীনারায়ণ চন্দ্র। আমরা এসে উপস্থিত হয়েছি আর এক বিখ্যাত মানুষের বাড়িতে, এই সোনাপলাশি গ্রামে। কথা বলে নেব ওনার পরিবারের সদস্যদের সাথে। দাদা, শ্রী বাসব সম্বন্ধে যদি কিছু বলেন, বা ওনার আসল পরিচয় সম্বন্ধে যদি কিছু বলেন। ওনার আসল নাম হচ্ছে রাসবিহারী দে মণ্ডল। রাসবিহারী দে মণ্ডল, শ্রীবাসব ছদ্মনাম। আচ্ছা, আর সাহিত্যিক। সাহিত্য। উনি কী সাহিত্য লিখেছেন যদি দু চারটে আমাদের নাম করে বলেন। এই ভিটেটি হচ্ছে, এইটা ভিটে ছিল, হ্যাঁ 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 মানে এখন হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছে। এটাই। আচ্ছা, আজকে রুইন পুরো আর কি ওনার বাড়ি, তো ওনাদের আত্মীয় স্বজন রয়েছেন। দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম তপনজ্যোতি দে মণ্ডল। ইনি হচ্ছেন সাহিত্যিক, নামটা রাসবিহারী দে মণ্ডল, শ্রীবাসব মণ্ডল। আমি একটা ছবি তুলি। হ্যাঁ না তাই বলছি যে ওটা সোনাপলাশি গ্রামের ঈশানেশ্বর মন্দির রয়েছেন, বাবা ঈশানেশ্বর। অপূর্ব পরিবেশ কিন্তু। দেখো এদিকে পেছনে আমাদের ধানি জমি, গ্রাম বাংলার যত দূর দেখা যায় ধান চাষ হচ্ছে। অপূর্ব পরিবেশ। আর এই সামনে রয়েছে বাবার মন্দিরের কাছে একটা বিরাট বড় দিঘি, দেখতে পাচ্ছ? দিঘিটা তোমাদের দেখাচ্ছি। দাদা বলছে ভেতরে চ, ক্লোজ দিয়ে দেখাবে। এই হচ্ছে বাবার মন্দিরের সামনে বিরাট বড় দিঘি। দেখো বিশাল বটগাছ, আর নিচে সারা ঠান্ডা জায়গা। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এই হচ্ছে বাবা ঈশানেশ্বর মন্দির। আর এইখানে আমাদের ভাই বোনেরা গাছের ছাওয়ায় বিশ্রাম নিচ্ছে। সোনাপলাশির রক্ষাকালী মন্দির, এই মায়ের পুজোর একটা বৈশিষ্ট্য আছে, সেটা জেনে নেব গ্রামের মানুষের কাছ থেকে। বুঝলবাবু, কী বৈশিষ্ট্য আছে গ্রামের মায়ের? এটা আমাদের গোটা গ্রামের কালী ঠাকুর, লক্ষ্মমা কালী। হ্যাঁ, সকালবেলায় এর মাটি ধরানো হয় সারা রাত ধরে এবং পুজো হয়। তারপর সূর্য অস্ত ওঠার আগে থেকে বিসর্জন দেওয়া হয় এবং গোটা গ্রামের মানুষ এখানে এসে সারা রাত ধরে এখানে উপভোগ করে। এই পুজোটা কবে হয় মায়ের পুজো? বাৎসরিক পুজো? পুজোটা ফাল্গুন মাস করে হয়, একটা নির্দিষ্ট দিন আছে, মানে দিনটা যেদিনকে পড়বে সেদিনকে আর কি। ফাল্গুন মাসেই হয়? হ্যাঁ, ফাল্গুন মাস। সোনাপলাশির সাহাপাড়ার দুর্গা মন্দির, সাথে শিব মন্দির আছে, এবং আছে সঙ্গে একটা শিব মন্দিরও, পাশেই রয়েছে শিব মন্দির। খুব সুন্দর মন্দিরটা। সোনাপলাশি গ্রামের শ্যামসুন্দর মন্দির, ভেতরে রয়েছেন
শ্যামসুন্দর। দাদা কত বছরের পুরনো মন্দির? আমার বাবাদের আমল, আমার দাদুর মোটামুটি 100 বছর হয়ে যাবে। কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? এখানে এক জমিদার ছিলেন, তিনি করেছিলেন। কি নাম ওনার? জমিদারের নামটা আমার জানা নেই, দাদুরা বলতে পারতেন, আমার তো জানা নেই। ওনারা প্রতিষ্ঠা করেছিলেন? ওনারা প্রতিষ্ঠা করে গেছিলেন। আর আপনারা কি সেবাইত ছিলেন? আমরা সেবাইত। আচ্ছা, প্রায় 100 বছর আগে। 100 বছর। তো কি কি ভোগ দেন বাবা? আমাদের এমনি নিত্য প্রতিদিনই ভোগ হয়, আর এমনি আমাদের মাঝে মাঝে আপনার খিচুড়ি ভোগ হয়, আর অন্নভোগ, আর যেদিনকে অন্নভোগ পড়া হয় না সেদিনকে চিড়েভোগ দেওয়া হয়। আচ্ছা, আপনি ধরুন ঝুলন বা এরকম উৎসবের দিন আমাদের কোনো একটা কিছু? দোল উৎসব হয়, দোলেতে উৎসব হয়। দোলেতে উৎসব? দোলেতে উৎসব বাৎসরিক হয়, উৎসব দোল। আর ওই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর, আমাদের এটা শ্যামসুন্দর সেহেতু শ্রীকৃষ্ণের ওইখানে জন্মাষ্টমীতে হয়, আর রাধা অষ্টমীতে রাধিকার পুজোটা হয়। আর দোলটা মেন, আমাদের এখানে দোল হয়। দোলটাই বড় উৎসব। দোলটাই বড় উৎসব। আপনার নামটা যদি বলেন? আমার নাম মনোরঞ্জন চ্যাটার্জি। শ্যামসুন্দর মন্দিরের পাশেই রয়েছে ষষ্ঠীতলা। এখানে গ্রাম বাংলার মানুষ দেবী ষষ্ঠী তোমরা জানো, ষষ্ঠী পুজোর সময় এখানে গ্রামের মানুষরা আসেন, এখানেই হয় ষষ্ঠী পুজো। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল, যে কারণে আমাদের মা ঠাকুমারা বা দিদিমারা বারণ করতেন যে বিড়াল মেরো না। এটি হচ্ছে সোনাপলাশির উত্তরপাড়ার দুর্গা মন্দির, লেখা রয়েছে উত্তরপাড়ার। এর পাশেই রয়েছে সোনাপলাশি যুব সংঘ ক্লাব, দোতলা এই ক্লাবটি। ক্লাবে গ্রামে বসে রয়েছেন ডাক্তারবাবু ভেতরে। সোনাপলাশি যুব সংঘ ক্লাবে রয়েছে সেলাই মেশিন ট্রেনিং দেওয়া হয়। রোটারি ক্লাব অফ বর্ধমান থেকে দেওয়া হয়েছে এই সেলাই মেশিন। গ্রামের মেয়েদের শেখানো হয়, তো গ্রামের মেয়েদের সেলাই শেখানো হয়। দেখতে পাচ্ছ এখনও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এটা দোতলা, গ্রামের ভেতর। এর পাশে হচ্ছে দুর্গা মন্দির, বেশ বড় জায়গা। বর্ধমান থানার অধীনস্থ পলাশী একটি প্রাচীন ও ঐতিহ্যশালী গ্রাম। কিভাবে আসবেন এই সোনাপলাশি গ্রামে? বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজের ওপর, এখান থেকে আমরা এগিয়ে যাব দেওয়ানদিঘি। দেওয়ানদিঘি থেকে ডান দিকে কাট করে আমরা এগিয়ে যাব কুড়মুল ও সোনাপলাশির উদ্দেশ্যে। আমরা নেব কাটোয়া যাওয়ার রাস্তা। দেখো এদিকে লেখা রয়েছে কাটোয়া। এই জায়গাটা হচ্ছে বাজে প্রতাপপুর। এটা ক্রস করে এই জায়গাটার নাম হচ্ছে বাজে প্রতাপপুর। বর্ধমান টেকচাঁদের একমাত্র পুত্র ছোট মহারাজ প্রতাপচাঁদের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে বাজে প্রতাপপুর। এর কাহিনী কেন বাজে প্রতাপপুর নাম হলো তার কাহিনী আমার ভিডিওতে আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে দেওয়ানদিঘি মোড়। তাহলে সামনে টোটোটা দাঁড়িয়ে উপরে লেখা রয়েছে দেওয়ানদিঘি মোড়। দেওয়ানদিঘি মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এটা ব্লক রাস্তা পাবে, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো। সামনে পৌঁছে মির্জাপুর, না রে ভাই সেই মির্জাপুর না, এটা বর্ধমান। এইটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা, নাদনঘাট যাওয়ার রাস্তা, নবদ্বীপ, সব এই রাস্তা দিয়েই পড়বে। হ্যাঁ দেখো এটা হচ্ছে মির্জাপুর, বোর্ড দেখে নিলে। তো খেজুর গাছ আর বৃষ্টিতে জল জমে একবার টইটুম্বুর হয়ে রয়েছে গাছের জায়গাগুলো, সব গাছের তলা, ঘন সবুজ কিন্তু জায়গাটা।
দেখো পাশ দিয়ে গেছে খড়ি নদী। আমরা এসে উপস্থিত হয়েছি সোনাপলাশি গ্রামে। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার নাম হচ্ছে রেভারেন্ড লালবিহারী দে সরণি। এই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাব সোনাপলাশি গ্রামের উদ্দেশ্যে। সোনাপলাশি গ্রামে ঢুকলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সামনেই রয়েছে অনেকগুলি টোটো, দাদারা এখানে দাঁড়িয়ে থাকেন। দাদা কত টাকা ভাড়া নেন আপনারা গ্রামে পৌঁছাতে? আমরা গ্রামে পৌঁছাতে আমরা 10 টাকা। 10 টাকা ভাড়া নেন, আচ্ছা। তাহলে তোমরা পেয়ে যাবে 10 টাকা ভাড়ায় পৌঁছে যাবে সোনাপলাশি গ্রামে। আপনাদের নামগুলো যদি একটু বলে দেন। দীনবন্ধু ধারা। ভাইয়ের নাম কি? আচ্ছা, দাদার নাম? দেউমারি। আচ্ছা, দেখো 3 দাদাকে পেয়ে গেলাম। ওখানে আরেকটা ভাই বসে রয়েছেন, আর এক দাদা এখানে রয়েছেন। অনেক টোটো রয়েছে, আর একটা টোটো আসছে। আসি দাদা। আমরা ঢুকে পড়লাম রেভারেন্ড লালবিহারী দে সরণি ধরে সোনাপলাশি গ্রামের উদ্দেশ্যে। আমাদের প্রিয় গ্রাম বাংলা। অপূর্ব দৃশ্য, অপূর্ব। দুধারে ধান ক্ষেত, মাঝখানে খুব ছিঁড়ে চলে গেছে কালো সাপ, অর্থাৎ পিচের রাস্তা। রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ। আজ থেকে দেখিয়ে দিচ্ছি ধান রোয়া চলছে সব এধারে, আর রাস্তায় চলছে ছাগল। কেমন লাগলো সোনাপলাশি গ্রাম? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।